আসসালামু আলাইকুম। আজকে আমরা এপিলেপসি নিয়ে আলোচনা করা শুরু করবো, যেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির একটা ইমব্যালেন্স। এখন যে কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আমাদের বডিতে বায়োলজিক্যালি যদি চিন্তা করি, সেক্ষেত্রে আমাদের লাগে হচ্ছে একটা অ্যাকশন পোটেনশিয়াল। এখন অ্যাকশন পোটেনশিয়ালের জন্য দুইটা ফেজ থাকে, একটা হচ্ছে ডিপোলারাইজেশন আর একটা রিপোলারাইজেশন। এখন এই ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশনের মধ্যে ব্যালেন্স দরকার। ডিপোলারাইজেশনটা করে হচ্ছে পজিটিভ আয়ন্সের ইনফ্লাক্স অথবা রিডিউসড ইনফ্লাক্স অফ পজিটিভ আয়ন্স, আর এই রিপোলারাইজেশন যেটা আমাদের নেগেটিভ যে নর্মাল রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, এটা ফেরত আনার জন্য নেগেটিভ আয়নের ইনফ্লাক্স অথবা ইনক্রিজড ইফ্লাক্স অফ পজিটিভ আয়ন্স। মানে সোজা কথা, ইন্টারসেলুলার পজিটিভিটি বাড়লে হচ্ছে সেটা ডিপোলারাইজেশন, কমলে হচ্ছে সেটা রিপোলারাইজেশন বা রিটার্ন টু রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। তো আমাদের নর্মাল ব্রেন ফাংশনের জন্য এই ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশন অর্থাৎ এক্সাইটেশন এবং ইনহিবিশনের মধ্যে একটা ব্যালেন্স থাকা দরকার। কোনো কারণে যদি এক্সাইটেশনটা বেশি বেড়ে যায় অথবা ইনহিবিশনের লেভেলটা কমে যায়, যেটা রিলেটিভলি এপিলেপসির ক্ষেত্রে রেয়ার, মানে এক্সাইটেশনটা যদি সোজা কথায় ইনহিবিশনটাকে ওভারটেক করে ফেলে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস ব্রেনে ডেভেলপ করবে, সেখান থেকে এপিলেপসি হয়। তো এখানে টেক্সটে সেটাই বলা, যদি পজিটিভ আয়ন্স লাইক সোডিয়াম অ্যান্ড ক্যালসিয়ামের ইনফ্লাক্সটা বেড়ে যায়, যেটা নর্মালি অ্যাসপারেটেড গ্লুটামেট নিউরো ট্রান্সমিটার দিয়ে হয়ে থাকে, আর ইনহিবিটরি যে নিউরো ট্রান্সমিটার গ্যাবা, এটা হচ্ছে ক্লোরাইড চ্যানেলকে স্টিমুলেট করে, সেখান থেকে হচ্ছে ক্লোরাইডের ইনফ্লাক্স বেড়ে যায়, সেভাবে ইনহিবিটেড হয়। তো এই জিনিসটাকে যদি ওভারটেক করে ফেলে এই এক্সাইটেশনটা, সেক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে প্যারক্সিসমাল ডিপোলারাইজেশন শিফট হয়। অর্থাৎ হচ্ছে নিউরোনাল মেমব্রেনে যে ডিপোলারাইজেশনটা নর্মালি হওয়ার কথা, সেটা হচ্ছে হুট করে আর কি একটা শিফট হয়ে যায়। মানে প্যারক্সিসমাল মানে হচ্ছে র্যান্ডম এবং রিপিটেড, এরকম শিফট হওয়ার কারণে ইন্টারনাল যে মেমব্রেন পোটেনশিয়াল, সেটা হচ্ছে এরকম চেঞ্জড হয়ে যায়। তো থ্রেশহোল্ড পোটেনশিয়ালটা যখন রিচড হয়ে যায়, তখন হচ্ছে অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হতে থাকে। সো এই প্যারক্সিসমাল ডিপোলারাইজেশনের জন্য রিকারেন্টলি অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হতে থাকে, সেটাই হচ্ছে অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হিসেবে আর কি ব্রেনে ম্যানিফেস্ট হয়। এখন আমাদের যে সিজার্স বলি বা এপিলেপসি বলি, এটা মেজর একটা ব্রড হেডলাইনে যদি ভাগ করি, একটা হচ্ছে জেনারেলাইজড আর একটা হচ্ছে পার্শিয়াল বা ফোকাল। ফোকালটা হচ্ছে ব্রেইনের একটা নির্দিষ্ট এরিয়ায় আর কি সমস্যা হলে, আর জেনারেলাইজড হচ্ছে পুরো ব্রেইন জুড়ে সমস্যা হলে। এটা তো মোটামুটি সেলফ এক্সপ্ল্যানেটরি। এরপর যদি কজের কথা বলি, এটা জেনারেলাইজড লোকাল দুইটার ক্ষেত্রেই কমন কিছু ফ্যাক্টর আমরা মাথায় রাখতে পারি। নাম্বার 1 হচ্ছে জেনেটিক্যালি এমন হতে পারে যে পার্ট অফ ব্রেনকে ইনভলভ করছে, সেক্ষেত্রে ফোকাল হবে। ফুল ব্রেনকে ইনভলভ করছে, সেই ক্ষেত্রে হচ্ছে জেনারেলাইজড হবে। তারপর হচ্ছে ডিসএমব্রিওনোজেনেসিসের একটা ব্যাপার আছে, এক্ষেত্রে হচ্ছে নর্মালি এটা ফোকাল ইনভলভমেন্ট বিষয়। কারণ হচ্ছে দেখা যায় যে ইন্ট্রাইউটেরাইন লাইফের ডেভেলপমেন্টের সময় নিউরোনাল মাইগ্রেশন, এটা হচ্ছে একটা পার্টেই প্রবলেম করে, একটা পার্টে মাইগ্রেশনের সমস্যা হলে। আবার এমন হতে পারে যে নিউরোনাল প্রলিফারেশন একটা পার্টে প্রবলেমেটিক হয়েছে, এটা ইউজুয়ালি একটু আনলাইকলি যে ফুল ব্রেনকে ইনভলভ করবে। সো এইসব ক্ষেত্রে হচ্ছে আসলে ফোকাল লেশনটাই মেনলি দেখা যায়। এরপরে আমরা ইজিলি মনে রাখার জন্য আরও একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে ভেসেল দিয়ে যে ডিস্ট্রিবিউশন সব সাপ্লাই, এটা ধরলাম এটা ব্রেনকে দিতেছে। তো মেজর ভেসেলে যদি কোনো সমস্যা হয়, পার্টিকুলারলি অক্লুশন বা হেমোরেজ আসলে মেজর ভেসেলে একটু কম হয়। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে সিস্টেমিক কোনো কন্ট্যামিনেশনের জন্য যদি ব্লাড ফ্লোতে কন্ট্যামিনেন্টগুলো আর কি এরকম করে ব্রেনে চলে আসে ব্লাড ফ্লোর মাধ্যমে, সেই ক্ষেত্রে হচ্ছে এটা জেনারেলাইজড ইনজুরি করবে। যেরকম হচ্ছে যদি কোনো টক্সিনের কথা বলি, অ্যালকোহল, কোনো ড্রাগ, বিশেষ করে যে অ্যান্টি এপিলেপটিক ড্রাগ অনেক ডেঞ্জারাস একটা জিনিস, বাট এই কেসে হচ্ছে অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ আছে, তারপর হচ্ছে অ্যান্টি অ্যারিদমিক ড্রাগ আছে, তারপর হচ্ছে আর এরকম আছে সাইকোট্রপিক ড্রাগ আছে, এরকম অনেক ড্রাগ আছে যেগুলো আর কি ডেঞ্জারাস। এছাড়া হচ্ছে অক্সিজেনের ডেফিসিয়েন্সিতে আমাদের ব্রেন সবচেয়ে বেশি এফেক্টেড হয়, এবং এই অক্সিজেনটা হচ্ছে আমাদের ব্রেনের সব পার্টেই সাপ্লাইড হওয়া লাগে। সো আমাদের যদি জেনারেলাইজড অ্যানক্সিয়া থাকে, সেরেব্রাল অ্যানক্সিয়া হয় কোনো কারণে, বা হচ্ছে যদি বার্থ ইনজুরি হয়, সেরেব্রাল বার্থ ইনজুরি, যার কারণে হচ্ছে প্রপারলি অক্সিজেন সাপ্লাই হতেছে না ছোটোবেলাতেই, সেসব ক্ষেত্রে হচ্ছে জেনারেলাইসিসের চান্স বেশি। আরেকটা জিনিস যেটা হচ্ছে ভেসেলস দিয়ে কন্ডাক্টেড হতে পারে, সেটা হচ্ছে ইনফেকশাস এজেন্টস। এখন ইনফেকশনটা অ্যাকচুয়ালি
জেনারেলাইজড হতে পারে, লোকাল হতে পারে, বাট দেখা যায় যে মোস্টলি এটা লোকাল বা ফোকাল আর কি, বারবার লোকাল বলতেছি, ফোকালটাই বেশি দেখা যায়। কারণ দেখা যায় যে কিছু এরিয়াটা বেশি ইনভলভড হয়েছে, কিছু এরিয়ায় বেশি বাসা বাঁধছে সেই ইনফেকশাস এজেন্টরা, অন্য অন্য জায়গায় একটু কম যেতে পারছে, এরকম আর কি কিছু কিছু কেস দেখা যায়। বাট এমনও হতে পারে যেরকম মেনিনজাইটিস, পোস্ট ইনফেকশাস এনকেফ্যালোপ্যাথি, সেক্ষেত্রে হচ্ছে ফুল ব্রেনও ইনভলভ করে ফেলতে পারে। সো ইনফেকশন অ্যাকচুয়ালি বোথ কেসেসেই দেখা যায়। আর ইনফ্ল্যামেটরি ডিজিজেস হতে পারে, ইনফ্ল্যামেটরি ডিজিজ যেগুলো একদম জেনারেলাইজড হয়ে থাকে, লাইক এসএলই, তারপর হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস, এগুলি আসলে হচ্ছে সব জায়গায় ইনভলভ করতে পারে। এটা ফোকাল হতে পারে, জেনারেলাইজড হতে পারে, জেনারেলাইজড এগুলো বেশি হয়ে থাকে। আর যদি এরকম অটোইমিউন ইনফ্ল্যামেটরি ডিজিজ হয়ে থাকে, যেমন ভ্যাসকুলাইটিস, স্মল ভেসেল ভ্যাসকুলাইটিস, স্মল ভেসেলকে ইনভলভ করবে, পার্ট অফ ব্রেনকে ইনভলভ করবে। সো এগুলি হচ্ছে আবার পার্শিয়াল। তারপর সার্কোয়েডোসিস, এটাও হচ্ছে পার্শিয়াল বা ফোকাল আর কি ইনভলভমেন্টের জন্য দেয়। সো এরকম আর কি আমরা কজ মাথায় রাখতে পারি। এখানে হচ্ছে আমি ইনডেপথ আরও ফার্দার আলোচনা করছি, এবার একটু আশা করি সুবিধা হবে মাথায় রাখতে। তো প্রথমে ফোকাল নিয়ে আলোচনা করি। ফোকাল হচ্ছে নাম্বার 1 ইডিওপ্যাথিক কজে আর কি হতে পারে, যেরকম হচ্ছে বিনাইন অক্সিপিটাল সিজার, রোল্যান্ডিক সিজার নিয়ে এখানে আবার একটু কথা বলছি। এটা চাইল্ডহুডে বেশি হয়, নাইটে আর কি বেশি প্রেজেন্ট করে। ইলেকট্রোএনকেফালোগ্রামে হচ্ছে সেন্ট্রোটেম্পোরাল স্পাইক দেখা যায়, এগুলোকে রোল্যান্ডিক স্পাইকও বলে। মানে ইইজিতে আমরা হচ্ছে C3 C4 লিড, তারপর হচ্ছে T3 T4 যে লিড, এইসব জায়গায় হচ্ছে এরকম হাই অ্যাম্প্লিটিউডের স্পাইক পাই, গ্রেটার দ্যান 70 মিলিসেকেন্ডের স্পাইক দেখা যায়, এবং এটা মোটামুটি গুড প্রগনোসিস। তো এই হচ্ছে আমাদের রোল্যান্ডিক সিজার। তারপর হচ্ছে ফোকাল স্ট্রাকচারাল লেশনের জন্য, যেগুলো এতক্ষণ আলোচনা করছে, জেনেটিক বিভিন্ন ডিসঅর্ডার হিসেবে প্রেজেন্ট করতে পারে। এখানে অটোজোমাল ডমিনেন্ট বেশ কিছু ডিসঅর্ডারের নাম দেওয়া আছে, সবগুলি নিয়ে আমি একটু শর্টে আলোচনা করি যেহেতু প্রসঙ্গ চলে আসছে। যে এই তিনটা বিশেষ করে নিউরোফাইব্রোম্যাটোসিস, টাইপ 1 টাইপ 2 দুইটা আছে, একটা ক্রোমোজোম 17 একটা ক্রোমোজোম 12কে ইনভলভ করে। তো আমি একটু ছক করে এই দুইটার পার্থক্য বলে দিতেছি। মেজর যে ডিফারেন্সটা, আসলে বেশ কিছুই ডিফারেন্স আছে। তো চোখের ডিফারেন্স যদি বলি, NF1 যেটা এবং NF2 যেটা, NF1-এ হচ্ছে চোখে কিছু ফিচার্স পাওয়া যায়। একটা হচ্ছে লিশ নডিউলস পাওয়া যায়, যেটা হচ্ছে আইরিশের হ্যামাটোমা। তারপরে হচ্ছে অপটিক ট্র্যাক্টের গ্লায়োমা পাওয়া যেতে পারে। আর NF2-তে এগুলো পাওয়া যায় না, এখানে হচ্ছে ক্যাটারাক্ট পাওয়া যায়, জুভেনাইল ক্যাটারাক্ট। তারপরে হচ্ছে আমাদের NF1-এ ক্যাফে আউলট স্কিন লেশন পাওয়া যেতে পারে, ক্যাফে আউলট লেশন, যেটা হচ্ছে NF2-তে পাওয়া যায় না। তারপরে NF1-এ ফার্দার আবার নিউরোফাইব্রোমা পাওয়া যায়, নিউরোফাইব্রোমা নামেই পরিচয়। এটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের আমরা টিউমার বলতে পারি। বাট NF2-তে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বেশি ইনভলভড হয়, লাইক মেনিনজিওমা হতে পারে, বা যে কোনো আর কি CNS আর কি, যে সোয়ানোমা হতে পারে, এই টাইপের আর কি CNS-এর ইনভলভমেন্টটাই বেশি দেখা যায়। তো এই হচ্ছে আমাদের নিউরোফাইব্রোম্যাটোসিস 1 and 2 এর মেজর ডিফারেন্স। এরপরে আমরা আসি হচ্ছে টিউবারকুলার স্ক্লেরোসিসে বিভিন্ন অর্গানে হামাটোমা দেখা যায়। এটারও টাইপ 1 টাইপ 2 আছে, জিন দুইটা আছে, TSC1 and TSC2। একটা মনে হয় ক্রোমোজোম 9, আরেকটা ক্রোমোজোম কত মনে হয় 15 মনে হয়, এগুলিতে আর কি ইনভলভ থাকে টিউবারকুলার স্ক্লেরোসিসে। তো এই মাল্টি অর্গান হামাটোমার মধ্যে হচ্ছে মেল্যান্টোইক একটা, মানে হাইপোপিগমেন্টেড প্যাচ আর কি বলা যায় সোজা কথায়, যেটাকে অ্যাশ লিফ ম্যাকিউল বলে। এটা প্রেজেন্ট করতে পারে স্কিনে। আরও স্কিনে প্রেজেন্টেশন আছে, যেরকম হচ্ছে শ্যাগ্রিন লেশন, এটা ব্যাকে পাওয়া যায়। তারপরে হচ্ছে ফেশিয়াল অ্যান্ড আঙ্গাল, মানে ফিঙ্গারে অ্যানজিওফাইব্রোমা প্রেজেন্টেশন থাকতে পারে। এগুলি হচ্ছে বেসিক্যালি কিউটেনাস আর কি, যে প্রেজেন্টেশনগুলো। তারপর হচ্ছে CNS-এ থাকতে পারে, কর্টেক্সে টিউবারকল থাকতে পারে, এটাও একটা হামাটোমা আর কি। তারপরে আর কি থাকতে পারে, থাকতে পারে হার্টে হচ্ছে র্যাবডোমায়োমা হিসেবে প্রেজেন্ট করতে পারে, র্যাবডোমায়োমা ইন CVS।
তারপর হচ্ছে লাংসে পালমোনারি হামাটোমা থাকতে পারে, একটা জঘন্য টাইপের হামাটোমা, লিম্ফ অ্যাঞ্জিওলায়োমায়োমা। তারপর হচ্ছে রেনাল থাকতে পারে, রেনাল অ্যাঞ্জিওলাইপোমা। তো এরকম আর কি অনেক ইয়ে থাকে। তারপর হচ্ছে ভন হিপোলিন্ডাউ ডিজিজ, এটাও একটা অটোসোমাল ডমিনেন্ট ডিজিজ। এখানে হচ্ছে সেরেবেলার হামাটোমা থাকে, সেরেবেলামের সমস্যা থাকে। তারপর হচ্ছে এন্ডো লিম্ফ যে স্যাক থাকে ওইখানে টিউমার হতে পারে, এটা হচ্ছে আপারি। তারপর হচ্ছে আমাদের সেন্ট্রাল জিআইতে হচ্ছে প্যাঙ্ক্রিয়াটিক সিস্ট থাকতে পারে। তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন নিউরোএন্ডোক্রাইন টিউমার্স থাকতে পারে। আর আমাদের নিচে হচ্ছে কিডনিতে রেনাল অ্যাঞ্জিওলাইপোমা এখানেও থাকতে পারে, সঙ্গে হচ্ছে ফিওক্রোমোসাইটোমাও থাকতে পারে, বিভিন্ন জায়গায় টিউমার। তো এই হচ্ছে মোটামুটি আমাদের প্রেজেন্টেশন এই তিনটার। সেরেব্রাল মাইগ্রেশন অ্যানোমালি হচ্ছে যেটা আগে একটু বলতেছিলাম ডিসএমব্রিওনোজেনেসিসের মধ্যে, যে সেরেব্রাল যে নিউরনগুলো ডেভেলপমেন্টের সময় যে মাইগ্রেশন করে নিউরনরা, সেই মাইগ্রেশনের সময় যদি কোনো অ্যাবনর্মালিটি হয় এটাও জেনেটিক। তারপরে হচ্ছে অটোসোমাল ডোমিনেন্ট নকটার্নাল ফ্রন্টাল লোব এপিলেপসি, অটোসোমাল ডোমিনেন্ট পার্শিয়াল সিজার উইথ অডিটরি ফিচার্স, এগুলো আর কি প্রেজেন্টেশন থাকতে পারে। তো এই মোটামুটি জেনেটিক। এরপর হচ্ছে ডিসএমব্রিওনোজেনিক, যেটা নিয়ে একটু আগে বলতেছিলাম, কর্টিক্যাল ডিসজেনেসিস হতে পারে, প্রপারলি প্রলিফারেশন হয় নাই। স্ট্রুজ ওয়েবার সিনড্রোম, এটা হচ্ছে একটা অটোসোমাল ডমিনেন্ট একটা ডিসঅর্ডার। এখানে যে ট্রায়াডটা মেনলি থাকে সেটা হচ্ছে প্রথমে এই পোর্ট ওয়াইন স্টেইন পাওয়া যায়, পোর্ট ওয়াইন স্টেইন, যেটা হচ্ছে আমরা নেভাস ফ্লেমাস হিসাবেও ডিজিগনেট করতে পারি। এটা ট্রাইজিমিনাল নার্ভের ফার্স্ট ব্রাঞ্চের ডিস্ট্রিবিউশন বরাবর মেনলি পাওয়া যায়। তারপর হচ্ছে লেপ্টোমেনিনজেজে আর কি টিউমার থাকতে পারে, লেপ্টোমেনিনজেজে সেটা মেনলি হচ্ছে আমাদের যদি আমরা সিজারের কনটেক্সটে বলি, মেইন আমাদের সিজারের কজ লেপ্টোমেনিনজিয়াল যে টিউমারগুলো হয়। আর নাম্বার 3 হচ্ছে গ্লুকোমা থাকতে পারে, গ্লুকোমা। তো এই জিনিসগুলি হচ্ছে স্ট্রাজ ওয়েবার সিনড্রোমে দেখা যেতে পারে। তো এরপরে আমাদের এই জেনেটিক এবং এই কনজেনিটাল বা ইনফ্যান্টাইল এই সমস্যাগুলির সাথে একসাথে মাথায় রেখে ইনফ্যান্টাইল হেমিপ্লেজিয়া মাথায় রাখতে পারি। তারপরে হচ্ছে ইনফেকশন, একটু আগে বলতেছিলাম। তো যাবতীয় সব ইনফেকশনের উদাহরণ এখানে দেওয়া আছে। পার্টিকুলার হচ্ছে টক্সোপ্লাজমোসিস, সিস্টিসার্কোসিস, পায়োজেনিক অ্যাবসেস, সাবডিউরাল ইম্পায়ারমেন্ট, টিবি, এনকেফালাইটিস, এইচআইভি, এগুলোই হচ্ছে মেজর ইনফেকশাসের কজ। পার্টিকুলারলি টক্সোপ্লাজমোসিস, টিবি, এইচআইভি, এগুলো আমাদের মাথায় রাখতে হবে, সিস্টিসার্কোসিস। আর আই দিয়ে ইনফ্যান্টাইল, আই দিয়ে ইনফেকশন, আই দিয়ে আবার ইনফ্ল্যামেটরির মধ্যে হচ্ছে আমাদের সার্কোয়েডোসিস, একটু আগে বলতেছিলাম, স্মল ভেসেলের ভাস্কুলাইটিস, অটোইমিউন, অন্যান্য সব ডিসঅর্ডারগুলো হচ্ছে ইনফ্ল্যামেটরিতে পড়তেছে। এরপরে হচ্ছে ট্রমা টিউমার, দুইটা আর কি, টিবি ট্রমা টিউমারের, টিউমার। এক্ষেত্রে টিউমার আমরা বুঝতেই পারতেছি যে একটা লোকালি একটা স্পেস অফ পাইংলেশন হলে সেটা একটা ফোকাল সিজার করতে পারে। আর ট্রমা তো পুরো ব্রেনকে একদম ভ্যাক করে সব কিছু ধ্বংস করে দিচ্ছে, এরকম হলে তো মরেই যাবে। তো এটা ইউজুয়ালি যে হেড ইনজুরিগুলো হয় এটা হচ্ছে পার্টিকুলার লোবকে ইনভলভ করে। সো এগুলি হচ্ছে ফোকাল সিজারের জন্য দায়ী থাকে ইউজুয়ালি। আর সেরেব্রোভাস্কুলার ডিজিজ, এটা আসলে যদি মেজর ভেসেল না হয়, যদি ব্রাঞ্চগুলো হয়, অবশ্যই লোকাল এরিয়া, যে ভেসেল যে এরিয়াকে সাপ্লাই দেবে সেই এরিয়ার লেশন হিসেবে প্রেজেন্ট করবে। তো মোটামুটি হচ্ছে আমরা ফোকালের কজ গেল। এরপরে হচ্ছে জেনারেল টনিক ক্লনিক সিজার, এগুলো মেনলি আমরা আগেই বলে ফেলছি, বাট মেইন কথাটাই আসলে বলিনি, যে মেইন যে মেজর কজ অফ জেনারেল টনিক ক্লনিক সিজার সেটা হচ্ছে জেনারেলাইজেশন ফ্রম ফোকাল সিজার। যে ফোকাল সিজার একটা এরিয়া ইনভলভ করছে, সেটা আস্তে আস্তে স্প্রেড হয়ে পুরো ব্রেনকে ইনভলভ করলে জেনারেলাইজ সিজার হওয়ার চান্সেস বেশি থাকে। তো এটার কজের মধ্যে হচ্ছে জেনেটিক ছিল, যে ফুল ব্রেন ইনভলভ করতে পারে, ইনবর্ন এরার্স অফ মেটাবলিক স্টোরেজ ডিজিজ, গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ, লাইসোজোমাল স্টোরেজ ডিজিজ টাইপের ডিজিজগুলো। তারপর হচ্ছে ফ্যাকোম্যাটোসিস যেগুলো আছে, যেগুলো আগে বলতেছিলাম, টিউবারকুলার স্ক্লেরোসিস, ভন হিপোলিন্ডাউ ডিজিজ, তারপর হচ্ছে নিউরোফ্যাকোম্যাটোসিস, স্ট্রোকস ওয়েবার সিনড্রোম, এগুলো হচ্ছে সব ফ্যাকোম্যাটোসিস। মানে এগুলো হচ্ছে স্কিন ইনভলভমেন্ট, মাল্টিপল অর্গানের হামাটোমা প্লাস সিএনএস ফিচার্স, এই তিনটা জিনিস একসঙ্গে থাকলে সেটাকে ফ্যাকোম্যাটোসিস বলে। আচ্ছা, এরপরে হচ্ছে যে বলতেছিলাম যে ভাস্কুলার সাপ্লাই যারা দিবে সেইখানে যদি কোনো ডেফিসিয়েন্সি থাকে বা সেইখানে যদি কোনো টক্সিক প্রোডাক্টস থাকে, যেরকম হচ্ছে টক্সিন, অ্যালকোহল, এই জিনিসগুলো খারাপ। তারপরে হচ্ছে ড্রাগস, বিভিন্ন ধরনের, এখানে ড্রাগসের উদাহরণ দেওয়া আছে। আর বিভিন্ন ডেফিসিয়েন্সি, অক্সিজেনের ডেফিসিয়েন্সি, বিভিন্ন আয়ন্সের ডেফিসিয়েন্সি, এখানে সেগুলোই আর কি বলা। জাস্ট ড্রাগগুলোর মধ্যে কিছু পার্টিকুলার ড্রাগের উদাহরণ দেওয়া, অনেকগুলো এ দিয়ে মনে রাখতে পারি, অ্যান্টি দিয়ে আর কি, অ্যান্টিবায়োটিক,
অ্যান্টি ম্যালেরিয়াল, অ্যান্টি অ্যারিথমিক, তারপরে হচ্ছে এ দিয়ে আবার এ দিয়ে আমরা অ্যামফেটামিন মনে রাখতে পারি। তারপর হচ্ছে অ্যান্টি সাইকোটিক বা অ্যান্টি ডিপ্রেসেন্ট যে ড্রাগগুলো আছে এগুলো আর কি। তো অ্যান্টিবায়োটিকের মধ্যে হচ্ছে আয়োসোনিয়াজিড, পেনিসিলিন এগুলো। অ্যান্টি ম্যালেরিয়ালের মধ্যে ক্লোরোকুইন, মেফ্লোকুইন। অ্যান্টি অ্যারিথমিকের মধ্যে হচ্ছে ডিসপাইরামাইড, তারপর হচ্ছে লিডোকেইন এগুলা। তারপর অ্যান্টি সাইকোটিকের মধ্যে হচ্ছে ফেনোথায়াজিন, তারপর হচ্ছে ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্ট, লিথিয়াম এগুলা। আরও তো আছে যে সাইক্লোস্পোরিন আছে, অ্যামফেটামিন আছে, এগুলি আর কি মেইনলি। তারপর মেটাবলিক ডিজিজগুলোর মধ্যে হচ্ছে যে সব আয়নের ডিফিসিয়েন্সি বলছিলাম সেগুলা, সব কিছু ডেফিসিয়েন্সি আমার মাথায় থাকবে। সোডিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম এগুলোর ডেফিসিয়েন্সি। সাথে হচ্ছে কিছু মেটাবলিক ডিজিজ কজ করে এরকম অর্গান ফেলিয়ার, রেনাল ফেলিয়ার, লিভার ফেলিয়ার এগুলো। ইনফেক্টিভ কজগুলি আগে বলছি, মেনিনজাইটিস, ফুল ব্রেন ইনভলভ করতে পারে, পোস্ট ইনফেকশাস এনকেফালোপ্যাথির জন্য হতে পারে। ইনফ্লামেটরি বলছিলাম যে এসএলই, মাল্টিপল স্ক্লেরোসিস এগুলোর জন্য হতে পারে। আর হচ্ছে যেটা মেনশন করিনি সেটা হচ্ছে ডিজেনারেটিভ ডিজিজ। যদি ডিজেনারেটিভ ডিজিজ হয় সেটা তো আর একটা নিউরনকে ইনভলভ করবে না, সেটা হচ্ছে বিভিন্ন জায়গার নিউরন ইনভলভ করবে। সো এটা জেনারেলাইজ সিজার করবে, যেরকম হচ্ছে অ্যালজাইমার্স, তারপর এটা কী জানি ক্রুটসফিল্ড জেকব ডিজিজ, এই টাইপের কী যেন একটা উচ্চারণ ছিল। তো এগুলো আর কি। তারপর টক্সিনের কিছু উদাহরণ এখানে দেওয়া, ওপিসি, লেড, তারপর হচ্ছে স্টিন এগুলা। তো মোটামুটি কজেস অফ এপিলেপসি নিয়ে এইটুকুই। আপাতত এখানে স্টপ করছি। আসসালামু আলাইকুম।